হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকে আমরা একটি পেপার ডিসকাস করব, যেখানে 15টি পেডাগজির কোয়েশন থাকবে। যে 15টি পেডাগজির কোয়েশন থাকে সেগুলি ইউটিউবের মধ্যে আমরা ডিসকাস করব। আজ প্যাসেজ থাকবে 15 মার্ক, প্যাসেজ আর একটি কবিতা, সেগুলি আপনারা প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন ইউটিউব দেখে আপনার কোনো রকমের লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন না ততক্ষণ প্যাসেজটা সলভ করতে পারবেন না। তাই আপনি সবার প্রথমে প্যাসেজ প্র্যাকটিস করবেন নিজে নিজে, আর সাইলেন্ট রিডিং করে করবেন। সাইলেন্ট রিডিং বলতে আপনারা মনে মনে পড়বেন। মনে 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 যদি পড়েন তাহলে আপনার যে রিডিং হ্যাবিট থাকবে সেটা দ্রুতভাবে পড়তে পারবেন, স্পিডে পড়তে পারবেন। তাই আপনারা সাইলেন্ট রিডিং করে প্যাসেজটা প্র্যাকটিস করবেন। এটাই একটি ট্রিক, প্যাসেজের মধ্যে আর কোনো ট্রিক নেই। বাকি যা ট্রিক বলে যে প্রথমে কোয়েশন আর প্রথমে প্যাসেজ, এগুলি আপনি নিজে নিজেই দেখবেন যে আপনি প্রথমে কোয়েশন পড়ে সলভ করতে পারেন না, প্রথমে প্যাসেজটি পড়ে সলভ করতে পারবেন। যতটি প্যাসেজ প্র্যাকটিস করতে পারবেন তত বেশি আপনি পরীক্ষার হলের মধ্যে আপনার টাইমটা ম্যানেজমেন্ট করতে পারবেন। আজকের যে প্রথম কোয়েশন সেটি হচ্ছে কোয়েশন নম্বর 136। শিক্ষণের কোন পদ্ধতির মধ্যে শিক্ষার্থীর প্রথম ভাষা একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে? মানে তার যে মাদার টাং, সেই মাদার টাংটা সেন্ট্রাল রোল পালন করে কোন মেথডের মধ্যে? যোগাযোগমূলক ভাষা শিক্ষণ পদ্ধতি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে বাচ্চারা কমিউনিকেট করতে পারে গ্রুপের মধ্যে বা ইন্টারাকশনের সাথে, একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করে, একজন আরেকজনের সাথে কথোপকথন করে, কথাবার্তা করে, কমিউনিকেট করে। এটাই কমিউনিকেটিভ টিচিং ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে করানো হয়। টাস্ক বেসড লার্নিং, টাস্ক বেসের মধ্যে যে কোনো একটি টাস্ক দেওয়া হয়, যে কোনো একটি অ্যাক্টিভিটি দেওয়া হয়, অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তারা ভাষাটা শিখে ব্যবহার করে, সেটা হচ্ছে টাস্ক বেসড। ডাইরেক্ট মেথডের মধ্যে বা প্রত্যক্ষ পদ্ধতির মধ্যে আপনি যে ভাষা শেখান সেই ভাষা, যদি ইংলিশ শেখাচ্ছেন তাহলে শুধু ইংলিশেই আপনি ইনস্ট্রাকশনটা দিবেন বা প্রত্যেক কিছু ইংলিশে করাবেন। সেখানে আপনি মাতৃভাষার একদম প্রয়োগ করাবেন না। যা কিছু শেখাবেন, যা কিছু দেবেন, ম্যাটেরিয়াল প্রত্যেক কিছু ইংলিশ থাকবে। মানে আপনি যেটা ল্যাঙ্গুয়েজ শেখাবেন শুধু ওই ল্যাঙ্গুয়েজে থাকবে, ইনস্ট্রাকশনগুলো বা যে পড়াবেন সেগুলো সেই ল্যাঙ্গুয়েজে থাকবে। যদি ইংরেজি শেখাচ্ছেন তাহলে ইংরেজিতে সব কিছু করবেন, সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে আপনি যদি ইংলিশ পড়াচ্ছেন তাহলে আপনি ইংলিশটাকে ট্রান্সলেট করবেন মাদার টাঙ্গের মধ্যে। আপনি মাতৃভাষার মধ্যে আপনি সেই ভাষাটাকে ট্রান্সলেট করবেন। যদি হিন্দি শেখাচ্ছেন তাহলে, যদি মাদার টাং বাংলা থাকে তাহলে বাংলার সাথে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে করে পড়াবেন। সেটা হচ্ছে মাদার টাং। তাহলে প্রথম ভাষা একটি কেন্দ্রীয় সেন্ট্রাল রুল হিসেবে কোন মেথডের মধ্যে থাকে? মাদার টাং ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে। অপশন 4টা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নম্বর 137। চেতনের প্রথম ভাষা ভোজপুরি, মানে চেতনের প্রথম ভাষা হচ্ছে ভোজপুরি। আপনি ধরেন না আপনার প্রথম ভাষা হচ্ছে বাংলা, তামিলনাড়ুতে আসার পর থেকে সে আর ভোজপুরি বলে না। সে তামিলনাড়ুতে চলে গিয়েছে, সে যাওয়ার পর সে এখন আর ভোজপুরিটা বলে না। তার প্রথম ভাষা ছিল ভোজপুরি। আপনার প্রথম ভাষা হচ্ছে বাংলা, আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন, আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে আপনি মুম্বাইয়ের মধ্যে চলে গেছেন। মুম্বাইয়ের মধ্যে গিয়ে আপনি শুধু হিন্দি ইউজ করেন, সেখানে আপনি আর আপনার মাদার টাং বাংলা ভাষাটা ইউজ করেন না। স্থানীয় মানুষজনের সঙ্গে কেবল ইংরেজিতেই কথাবার্তা চালায়। কোনো নতুন দ্বিতীয় ভাষা যখন জন্মসূত্রে প্রাপ্ত ভাষার স্থান দখল করে তখন সেই ভাষার পরিস্থিতিকে বলা হয় কোড মিক্সিং, কোড সুইচিং, বাইলিঙ্গুয়ালিজম, সাবট্রাক্টিভ বাইলিঙ্গুয়ালিজম। কোড মিক্সিং, যখন আপনি, যেমন বাংলা বলছি আমি, বাংলা বলার সাথে সাথে অন্য ভাষার ওয়ার্ডটা ইউজ করব, যেমন ইংলিশটা ইউজ করছি, ইংলিশের ওয়ার্ড ইউজ করছি, তখন সেটা হবে কোড মিক্সিং। মানে একটা ভাষার সাথে আমি অন্য ভাষার ওয়ার্ড মিক্স করে যখন বলবো তখন সেটা হবে কোড মিক্সিং। কোড সুইচিং, যখন আপনি বাংলা বলছেন, বাংলা বলার সাথে সাথে সুইচ করে দিয়েছেন ইংলিশে। প্রথমে বাংলা বলছিলেন আর বাংলা বলতে বলতে হঠাৎ করে আপনি ইংলিশের মধ্যে সুইচ করে দিলেন, লাফ দিয়ে দিলেন ইংলিশের মধ্যে, সেটা হবে কোড সুইচিং। বাইলিঙ্গুয়ালিজম যে দুইটি ভাষা জানে, মানে আমি বাংলা জানি প্লাস ইংলিশ জানি, সেটা হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম। আর যদি আমি বাংলা জানি, ইংলিশ জানি, হিন্দি জানি, মারাঠি জানি, তাহলে আমি মাল্টিলিঙ্গুয়ালিজম বা পলিগ্লট। বিয়োগাত্মক দ্বিভাষা সাবজেক্টিভ বাইলিঙ্গুয়ালিজম, এটার সঠিক অপশন হচ্ছে অপশন 4। কীভাবে? যেমন আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন, আপনার প্রথম ভাষা হচ্ছে বাংলা, আপনি মুম্বাইয়ের মধ্যে চলে গিয়েছেন, মুম্বাইয়ের মধ্যে যাওয়ার পর আপনি বাংলা ভাষাটা ইউজ করেন না, আপনি হিন্দি ভাষা ইউজ করেন। আপনার যে প্রথম ভাষার স্থানটা, সেই ভাষার
যে হিন্দি ভাষাটা নিয়ে গেল, এই ভাষাকে আমরা সাবট্রাক্টিভ বলি, বিয়োগ হয়ে গেছে। আমার প্রথম ভাষা আমার বাংলাটা বিয়োগ হয়ে গেছে, আপনার বাংলাটা বিয়োগ হয়ে গেছে হিন্দি বলা, এখন আপনি হিন্দি বলেন, এখন আর বেশ বাংলা বলেন না, তখন সেটা হবে সাবট্রাক্টিভ বাইলিঙ্গুয়ালিজম। কোয়েশ্চন নাম্বার 138, নিচের কোনটি প্রাক পঠন প্রি রিডিং কার্যকে ত্বরান্বিত করে, মানে এই অপশনগুলোর মধ্যে কোনটি প্রি রিডিংয়ের মধ্যে পড়ে? শিক্ষার্থীদের দিয়ে পাঠের সংক্ষিপ্ত সার তৈরি করানো। একটি হচ্ছে প্রি রিডিং, একটি হচ্ছে হোয়াইল রিডিং, একটি হচ্ছে পোস্ট রিডিং। এইভাবে লিসেনিংয়ের মধ্যেও থাকে, একটি হচ্ছে প্রি লিসেনিং, একটি হোয়াইল লিসেনিং, একটি পোস্ট লিসেনিং। প্রি মানে আগে, পড়ার আগে, আর হোয়াইল পড়া চলাকালীন, পড়া চলতে থাকছে তখন হবে হোয়াইল রিডিং। পোস্ট রিডিং যখন পড়া শেষ হয়ে গেছে, পড়ার পরে শিক্ষার্থী দিয়ে পাঠের সংক্ষিপ্ত সার তৈরি করানো। যখন একটা পাঠ কমপ্লিট হয়ে গেছে তখন আপনি সংক্ষিপ্ত সার করাবেন, তখন সেটা হবে পোস্ট রিডিং। ব্যাকরণগত সংগঠন শেখানো, এটাও আপনি পোস্ট রিডিংয়ে করাতে পারেন কিংবা হোয়াইল রিডিংয়ের মধ্যেও করাতে পারেন। প্যারাফ্রেজিং, যখন একটা পাঠ পড়াচ্ছেন তারপরে বলবেন তুমি তো এই পাঠটাকে নিজের ভাষায় বলো, তখন সেটাও পোস্ট রিডিং হবে। পূর্ব ভাষাগত কার্যভারের প্রিডিকশন টাস্ক ব্যবহার। প্রি রিডিং হচ্ছে প্রিডিকশন টাস্ক, অপশন 4টা হচ্ছে সঠিক। প্রিডিকশন টাস্ক বলতে যেমন আপনি একটা পাঠ পড়ছেন, পাঠটির বিষয় সম্পর্কে ধারণা তৈরির জন্য বিভিন্ন শীর্ষক, টাইটেল ও ছবি ব্যবহার করছেন। যেমন আমাদের গ্রাম, এই পাঠটি পড়াবেন, আপনি ক্লাসের মধ্যে আসার পর বলবেন যে আমরা আমাদের গ্রাম পড়ব। আমাদের গ্রাম পড়ব বলতেই স্টুডেন্টদের মনের মধ্যে, তাদের দিমাগের মধ্যে এটা হলো যে আমাদের গ্রাম বলতে তারা কিছু না কিছু একটা ধারণা তৈরি করলো, আমাদের গ্রাম এইরকম হবে, আমাদের গ্রামের মধ্যে গাছপালা থাকবে, ঘরবাড়ি থাকবে, এইভাবে তারা একটা অনুমান লাগাবে, একটা ধারণা তৈরি করবে। এটাই হচ্ছে প্রি রিডিং, মানে পাঠ পড়ার আগে একটা ধারণা তৈরি করবে। এটাই হচ্ছে পূর্বানুমান বা পূর্ব ভাষাগত কার্যভারের ব্যবহার, প্রিডিকশন টাস্ক। অপশন 4টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 139, সংশোধনমূলক শিক্ষণ রিমিডিয়াল টিচিং সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? রিমিডিয়াল টিচিং যখন আমরা প্রথমে একটা টেস্ট আছে ডায়াগনস্টিক টেস্ট, ডায়াগনস্টিক টেস্টের মধ্যে আমরা যে বাচ্চারা কোন জায়গায় তাদের ঘাটতি রয়েছে, তাদের কোন জায়গায় কমতি রয়েছে, কোন জায়গায় তারা শিখতে পারছে না, যখন একটা পরীক্ষা নেই সেটা জানার জন্য, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। আর যখন আমরা ডায়াগনস্টিক টেস্টটা করে নেই তারপরে আমরা রিমিডিয়াল টিচিং নেই, মানে যে তাদের ফাঁক রয়েছিল, যে জায়গা তারা শিখতে পারছিল না, আমরা আবার তাদেরকে শেখাবো, রিটিচ করাবো, সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। এখানে রিমিডিয়াল টিচিংয়ের প্রতি সত্য কোনটা? কৃতি সম্পাদনে পারফরমেন্স উন্নয়ন ঘটানোর জন্য সহযোগিতা করে। কৃতি সম্পাদনের উন্নয়ন ঘটানোর জন্য বাড়তি নম্বর ধরে, যে পারফরমেন্স যেটা, সে পারফরমেন্সের জন্য আপনি বেশি নম্বর দেবেন সেটা। অসাধারণ মেধাবী শিশুদের, গিফটেড চিলড্রেন প্রতি বাড়তি মনোযোগ দেয়, মানে রিমিডিয়াল টিচিংটা যারা গিফটেড থাকবে তাদের প্রতি বেশি মনোযোগ দেয়। পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি দেখায়, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি দেখায় না। হ্যাঁ ঠিক আছে, পিছিয়ে থাকা যারা ঘাটতি রয়েছে তাদেরকে আপনি আবার রিটিচ করবেন, তাদেরকে শেখাবেন। সহানুভূতি বলতে সিম্পিতি, আমরা কখনো সিম্পিতিটাকে পজিটিভ মনে করি না। সিম্পিতিটা যেমন আপনাকে কেউ কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন, তখন আপনি বলবেন না আমার তোমার সিম্পেথি লাগবে না, সিম্পেথিটা আমরা নেগেটিভভাবে ধরে নিই। কিন্তু এমপ্যাথি হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এমপ্যাথি যখন আসবে মানে তুমি তার জায়গাটাকে ফিল করতে পারছো, সেটা হবে এমপ্যাথিটা পজিটিভ থাকে আর সিম্পেথিটা নেগেটিভ থাকে। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 1, কীর্তি সম্পাদন পারফরমেন্স উন্নয়ন ঘটানোর জন্য সহযোগিতা করা। তাদের যে পারফরমেন্স থাকে, পারফরমেন্সটা আপনি উন্নত করার জন্য সহযোগিতা করছেন, রিমিডিয়াল টিচিং করাচ্ছেন, রিটিচিং করাচ্ছেন। আপনি তাদেরকে সাপোর্ট দিয়েছেন, তাদের পারফরমেন্সটা ইমপ্রুভ করার জন্য কি করছেন, তাদের সাপোর্ট দিয়েছেন রিমিডিয়াল টিচিং দিয়ে। তাই এর সঠিক অপশন হচ্ছে অপশন 1। কোয়েশ্চন নাম্বার 140, মন্তব্য, ভারতবর্ষে ইংরেজি একটি সহকারী সরকারি ভাষা, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কারণ আর হচ্ছে ভারতের স্কুলগুলিতে ইংরেজি শেখানো হয় বিদেশি ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে। তার কারণ এটা দিয়েছে, আর মন্তব্যটা এটা দিয়েছে, এটার সাথে এটা মিল একরকমই হচ্ছে না। যখন মিল হবে তখন ব্যাখ্যা হবে। আর মন্তব্য যেটা, ভারতবর্ষে ইংরেজি একটি সরকারি ভাষা, এই যে ল্যাঙ্গুয়েজটা অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন 8 স্কেডিউলের মধ্যে আছে। কত নম্বর স্কেডিউলের মধ্যে আছে? 8 স্কেডিউল। এটা কোয়েশন আসে 8 স্কেডিউলের মধ্যে ভাষাটা আছে। কয়টি ভাষা আছে? 22টি ভাষা। এটিও একটি কোয়েশন আসে। এই যে 22টি ভাষা বা
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নামে একটি অ্যাক্ট আছে, অফিসিয়াল OL ওলা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 একটি অ্যাক্ট আছে। এই অ্যাক্টের মধ্যে আর্টিকেল 341, আবার বলছি কত নম্বর স্কেডিউলের মধ্যে ভাষা আছে? 8 স্কেডিউলের মধ্যে ভাষা আছে। কয়টি ভাষা আছে? 22টি ভাষা আছে। সেই 22টি ভাষার মধ্যে ইংরেজিটি নাই। এটা কোয়েশন আসে যে এখানে কোনটি 8 স্কেডিউলের মধ্যে ভাষা নেই? ইংরেজি ভাষাটা 8 স্কেডিউলের মধ্যে নেই। এখন যে ভাষা সম্পর্কে আরও কিছু আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 একটি অ্যাক্ট আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। এই অ্যাক্টের মধ্যে আর্টিকেল 343, আর্টিকেল 343(1)এর মধ্যে আছে হিন্দি। হিন্দিটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 মধ্যে কি আছে? আর্টিকেল 343(1)এর মধ্যে আছে হিন্দি। এই হিন্দিটাকে বলা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কি? হিন্দি। এখন আর্টিকেল 343(2) আছে, 2-র মধ্যে আছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। এটা সঠিক। এই যে অপশনের মধ্যে কি ছিল? ভারতবর্ষে ইংরেজি একটি সহকারী সরকারি ভাষা, মানে ইংলিশ ইজ এন অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অপশনটা একদম সঠিক। তারপরের যে অপশন, ভারতের স্কুলগুলিতে ইংরেজি শেখানো হয় বিদেশি ভাষা বা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে। ভারতের যে ভাষা শেখানো হয় সেটা যে টার্ম জানা যায় সেটা হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে ইংলিশটা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে নয়, আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বা থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়াতে পারেন। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, প্রথমে মাতৃভাষা থাকবে, পরে হিন্দি বা ইংলিশ, আর থার্ডের মধ্যে ইংলিশ ধরতে পারেন কিংবা হিন্দি ধরতে পারেন, যে কোনো একটি ভাষা ধরতে পারেন। এগুলি আপনি ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন, সেখানে দেখতে পারবেন এই কথাগুলি। তাহলে এই অপশনটি সঠিক হচ্ছে না, যে ইংরেজি বা শেখানো হয় ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে। ইংরেজিকে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবেও পড়াতে পারেন আর থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবেও পড়াতে পারেন, সেই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে। আর এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা NEP 2020 ইম্পর্টেন্ট দিয়েছে, সেটার জন্য সেটা ধ্যান রেখে আপনি পড়ার ভাষাটাকে। আর এই যে ইংলিশটা NCF 2005-এর মধ্যে একটি কোয়েশন আছে, NCF 2005 অবজারভেশনের মধ্যে ইংলিশটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর NCF 2005 যদি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হয় তাহলে সেটা হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এখানে অপশন এটা হচ্ছে সত্যি আর নয়। অপশন 1 ইজ কারেক্ট, এ ঠিক কিন্তু আর ভুল। কোয়েশ্চন নাম্বার 141, নিচের কোনটি ভাষার চরিত্রিক বৈশিষ্ট্য নয়, মানে কোনটি ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক নয়? ভাষা সাংকেতিক, মানে ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। সিম্বলিক বলতে যেমন ও আ এটা বা এ বি, এগুলি কি? এগুলি একটা চিহ্ন, এ একটা চিহ্ন, বি একটা চিহ্ন, ও একটা চিহ্ন, আ একটা কি চিহ্ন, এগুলো হচ্ছে চিহ্ন, মানে ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। ল্যাঙ্গুয়েজ কি? সিম্বলিক। ল্যাঙ্গুয়েজ ইজ সোশিয়াল। ল্যাঙ্গুয়েজ ইজ সোশিয়াল বলতে ল্যাঙ্গুয়েজ সামাজিক। আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে সমাজের মধ্যেই তো কথাবার্তা বলি। এখন আমি ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কী দিয়ে কথা বলছি? ল্যাঙ্গুয়েজ দিয়ে। তাহলে ল্যাঙ্গুয়েজ একটি সোশিয়াল, ল্যাঙ্গুয়েজ ইজ সোশিয়াল। আরেকটি ক্যারেক্টারিস্টিক আছে, ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লেক্স, ল্যাঙ্গুয়েজটা জটিল। ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক, ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি সিস্টেম আছে। আপনি হঠাৎ করে ল্যাঙ্গুয়েজটা বলেন না, প্রথমে হয়তো লিসেনিং করেন বা LSRW এইভাবে করেন। এই যে LSRW এগুলিকে কীভাবে পড়াবেন এটাও কোয়েশন আছে। একীকৃতভাবে পড়াবেন, ইন্টিগ্রেটেডভাবে পড়াবেন। ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক। সিস্টেমেটিক বলতে ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সিস্টেম আছে। প্রথমে ল্যাঙ্গুয়েজটা আমাদের কীভাবে ডেভেলপ হয়? প্রথমে ক্রাইং, তারপরে কুইং, তারপরে ব্যাবলিং, তারপরে 1 ওয়ার্ড, তারপরে 2 ওয়ার্ড, তারপরে সম্পূর্ণ ওয়ার্ড। তাহলে একটা সিস্টেম আছে না? না হঠাৎ করে আমি সম্পূর্ণ ওয়ার্ড বলে দিলাম, একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমি পুরো ল্যাঙ্গুয়েজটা শিখলাম। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমিক, অপশন 3টা হচ্ছে সঠিক। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যাটিক। ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যাটিক বলতে ল্যাঙ্গুয়েজটা একদম স্থির, মানে পরিবর্তন হবে না, এটাই ভুল ক্যারেক্টারিস্টিক, এটাই সঠিক নয়। ল্যাঙ্গুয়েজ ইজ ডায়নামিক, এটার সঠিক অপশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ডায়নামিক, মানে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তনশীল। দেখবেন অনেক আগের মুভিগুলি যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মধ্যে দেখতাম, যে প্রথমে যে মুভিগুলি, এই এখনকার যুগের মানুষরা এই মুভিগুলি বুঝতেই পারবে না। আমরা যারা আছি
90s তারা আমরা বুঝতে পারবো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মধ্যে আমরা কীভাবে ফিল্মটা দেখতাম। সেই ফিল্ম বা সেই মুভিগুলি আমরা যখন দেখতাম তখন তাদের ভাষার যে তারা যেভাবে ভাষা বলতো, কথাবার্তা করতো, আর এখনকার যে মুভি, এখনকার যে ফিল্ম, এখনকার যে সিনেমা, সেগুলির মধ্যে আমরা ল্যাঙ্গুয়েজটা কত রকমের চেঞ্জ দেখি। তারা কিভাবে বলতো আর এখন কিভাবে বলে, কতটুকু ডেভেলপড হয়েছে বা উন্নত হয়েছে বা কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে ল্যাঙ্গুয়েজটা ডায়নামিক, ল্যাঙ্গুয়েজ পরিবর্তনশীল। বা একটা এক্সাম্পল নিতে পারেন, ডিকশনারির মধ্যে অনেক ওয়ার্ড অ্যাড হয় আর অনেক ওয়ার্ড রিমুভ হয়। যেমন আমরা বলতে পারি এখন আমরা বেশিরভাগ ইউজ করি মুভি, আমরা এখন বেশি ফিল্ম ইউজ করি না। আগে কি মুভি ইউজ করা হতো, আগে ফিল্ম এটা ইউজ করা হতো, আর এখন মুভি ইউজ করা হয়। তাহলে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তনশীল, ল্যাঙ্গুয়েজ ইজ ডায়নামিক। এটাই, এই ক্যারেক্টারিস্টিকগুলো জানলেই হয়ে যাবে, আপনার ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক এখান থেকে হয়ে যাবে। আর যদি ভালোভাবে থিওরি দেখতে চান তাহলে ইংলিশ পেডাগজি থিওরি একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে আপনি পুরো প্লেলিস্টটি দেখে নেবেন। আর বাকি সব যত সব থিওরির মধ্যে করাচ্ছিলাম না সেগুলি আমি কোয়েশনের মধ্যে দিয়ে কমপ্লিট করে যাচ্ছি, কারণ আমি প্রত্যেকটি কোয়েশনের সাথে রিজন দিয়ে আনসারটা বলছি, শুধু আনসার বলে যাচ্ছি না। এই যে রিজনের সাথে আপনার থিওরিটা মজবুত হবে, কনসেপ্টটা ডেভেলপড হবে। আর থিওরি থেকে আপনার তো জাস্ট ধারণা পাবেন, কনসেপ্টটা শিখবেন কোয়েশন থেকে, কিন্তু থিওরি আপনার প্রথমে লাগবেই, সেটা আপনার যারা অত্যন্ত দরকার। এই যে ল্যাঙ্গুয়েজের মেথড বা ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলির থিওরি অনেক ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক এগুলি ইম্পর্টেন্ট, এগুলি জানা দরকার। আর যারা যারা নতুন সিটেট এইবার প্রথমবার সিটেট দিচ্ছেন বা আপনি 2-3 বার ফেল করছেন, যারা 2-3 বার ফেল করছেন তাদের একটি কারণ হচ্ছে তারা প্রথমে প্র্যাকটিস করে না। যদি প্র্যাকটিস করতে পারতো তাহলে তারা হলের মধ্যে টাইমের মধ্যে প্যাসেজটাও সলভ করতে পারতো। যারা প্র্যাকটিস করবে না তারা ফেল করবে, সময়টা কমপ্লিট করতে পারবে না। তাহলে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। আর যারা নতুন দিচ্ছেন তারা চ্যানেলের মধ্যে একটি ভিডিও পেয়ে যাবেন যে আপনারা কোন চ্যানেল থেকে পড়বেন, কোথায় থেকে পড়বেন, কোন সাবজেক্টটা কোন চ্যানেল থেকে তৈরি করবেন। প্রত্যেকটি চ্যানেলের প্লেলিস্টটা দেওয়া আছে ডিসক্রিপশনের মধ্যে, এই ভিডিওটা আপনি দেখে নেবেন। ভিডিওটি দেখলে আপনি একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন কোন ভিডিও দেখবেন, কোন ভিডিওর পরে কোন ভিডিও দেখবেন। প্রত্যেকটি আমি সিরিয়াল দিয়ে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে একটি ভিডিও আপলোড করেছি। আমার বন্ধুরা বলেছিল যে কীভাবে তারা শুরুয়াত করবে, সেই শুরুয়াতের জন্য আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেটার টাইটেল লেখা থাকবে সিটেট জানুয়ারি 2025 ফুল ডিটেলস। এই ভিডিওটি দেখে নেবেন, এখানের মধ্যে আপনার পুরো সিলেবাসটাকে আমি কমপ্লিট করে দিয়েছি, যে কোন জায়গা থেকে কোথায় থেকে কোন প্লেলিস্ট পড়বেন সেটা প্রত্যেকটি ডিসকাস করে দিয়েছি। যে থিওরির ভিডিওগুলি আমি সেই ভিডিওর মধ্যে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। কোয়েশ্চন নাম্বার 142, পূর্বাচিত জ্ঞান স্মরণ করার জন্য শিক্ষার্থীকে প্রচারিত করা একটি গুরুত্বপূর্ণ। তাদের যে প্রিভিয়াস নলেজটা আমাদের রিকল করানো অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হয়ে যায়। পূর্ব জ্ঞানের স্মরণ শিক্ষার্থীদের পূর্বার্জিত জ্ঞানের সঙ্গে নবাগত জ্ঞানের সংযোগ ঘটাতে সাহায্য করে। প্রিভিয়াস নলেজের সাথে যখন আপনি নতুন নলেজ অ্যাড করবেন তখন ভালো হবে, তখন তারা বুঝতে সুবিধা হবে, তাদের জ্ঞানের সংযোগ ঘটাতে সাহায্য করে, তাদের জ্ঞানটা ভালোভাবে কানেক্ট করতে পারবে। নতুন নলেজটা প্রিভিয়াস নলেজের সাথে যখন নতুন নলেজ অ্যাড করবেন তখন বাচ্চারা শিখতে সহজ পাবে। হঠাৎ যেমন এই যে কোয়েশনগুলি আমি প্রথমে কোয়েশন অ্যানালাইসিস করছি 3-4টি পেপার, তারপরে আমি একটা সিরিয়ালভাবে চলবো, মানে প্রিভিয়াস থেকে শুরু করব, প্রিভিয়াস ইয়ার 2018 থেকে আর 2024 পর্যন্ত আসবো, মানে প্রিভিয়াসের সাথে রিলেট করে পড়াবো। এটা ইম্পর্টেন্ট। এটা অপশন এ হচ্ছে সঠিক, আর তার রিজন যেটা দিয়েছে সেটা সঠিক। এ এবং আর দুটো ঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর, অপশন 3টা হচ্ছে সঠিক। কারণ এটার কথাই বলেছে, যখন দ্বিতীয়টি একটির ব্যাখ্যা আরেকটি করবে তখন সেটি হবে সঠিক। কোয়েশ্চন নাম্বার 143, অষ্টম শ্রেণীর শিক্ষক তার ছাত্রছাত্রীদের বাড়িতে বিদ্যুৎ সঞ্চয় বিষয়ে একটি প্রচারপত্র বা লিফলেট তৈরি করার কার্যভার অ্যাসাইনমেন্ট দিলেন। কাজটিতে ভাষার কোন বিষয়টির চর্চা হবে? কোয়েশ্চন ফ্রম কম্পারেটিভ দি পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্সের কোনো কিছু আসছে না। কোয়েশ্চন এখানে তারা কোনো কোয়েশ্চন জিজ্ঞাসা করবে এইভাবে নয়। পজিটিভ ইম্পারেটিভস বা ইতিবাচক অনুজ্ঞা, এখানে এটা হচ্ছে সঠিক। পজিটিভ ইম্পারেটিভস বা ইতিবাচক অনুজ্ঞা হচ্ছে এমন একটি জিনিস যেখানে
এমন নির্দেশনা বা নির্দেশ যা সরাসরি কোনো কাজ করতে বলে, এটাই পজিটিভ ইম্পারেটিভ বলে। সাধারণত এ ধরনের বাক্যগুলিতে ক্রিয়ার সরাসরি রূপ ব্যবহার করা হয় এবং এগুলো সাধারণ কোনো কাজ করতে বা কিছু করতে উৎসাহ প্রদান করে, ইন্টারেস্টটা জায়গায়। সেই জন্য তিনি বিদ্যুৎ সঞ্চয়ের একটা লিফলেট তৈরি করার জন্য দিয়েছেন। অপশন 4টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 144, পাঠ প্রদানকারীর অন্যতম উদ্দেশ্য ক্রেতাদের সঙ্গে সাধারণ ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। প্রদত্ত পাঠ সংগ্রুপ টেক্সট জেনারেলসগুলির মধ্যে কোনটি সেই উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ? রিপোর্ট, আর্টিকেল, লেটার, ডিসক্রিপশন। যখন আপনি একজন বিজনেসম্যানের সাথে ডিল করবেন, কিভাবে ডিল করবেন? একটা রিপোর্ট লিখে ডিল করবেন, না আর্টিকেল লিখে, না ডিসক্রিপশন লিখে? রিপোর্ট, যে কোনো একটি বিষয়ে আপনি একটা রিপোর্ট লিখতে পারেন, এফআইআর করতে পারেন থানার মধ্যে। এইভাবে বিজনেসের সাথে, ক্রেতা বলতে তো বিজনেসের কথা জড়িত হয়ে গেছে। আর্টিকেল, আপনি একটি মোবাইলের বিষয়ে আর্টিকেল লিখে গুগলের মধ্যে আপলোড করতে পারেন। ডিসক্রিপশন, আপনি সেই ডিসক্রিপশনটা লিখে গুগলের মধ্যে আর্টিকেলের সাথে আপলোড করতে পারেন। লেটার, যখন আপনি ক্রেতাদের সাথে ডিসকাস করবেন, যেমন সিটেট কন্ডাক্ট করে যারা, তাদের সাথে আপনি ডিসকাস করতে চান বা কোনো জিনিস তাদেরকে জানাতে চান, তখন আপনি কিভাবে জানাবেন? আর্টিকেল লিখে জানাবেন, না রিপোর্ট লিখে জানাবেন, না ডিসক্রিপশন লিখে জানাবেন? আপনি একটা লেটার লিখে জানাবেন, একটা পত্র জিমেইলের মাধ্যমে, কিংবা লেটার একটা পোস্টের মাধ্যমে লেটার লিখে তাদের জানাবেন। তাহলে এটির সঠিক অপশন হবে অপশন 3 হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 145, শিক্ষক শিক্ষার্থীদের 4টি সঙ্গীত যন্ত্রের ছবি দেখালেন, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ছবি দেখালেন, এবং সেগুলি কোনো ভিন্ন ভিন্ন সাংগীতিক পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয় তা নিয়ে আলোচনা করতে বলেন। এই যে 4টি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখালেন, এগুলি তারা ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে ব্যবহৃত হয়, বিভিন্ন কাজে আসে, সেগুলি তারা আলোচনা করবে। এই কাজটি নিচের কোন জ্ঞানাত্মক দক্ষতা, কগনিটিভ স্কিলের সঙ্গে সাযুজ্যপূর্ণ? বিশ্লেষণ করা, অ্যানালাইজিং, যুক্তিযুক্ত করা, রিজনিং, কল্পনা করা, ইমেজিনিং, রচনা বা নির্মাণ করা, কম্পেয়ারিং। এখানে তারা কিছু নতুন রচনা করবে না বা নতুন নির্মাণ করবে না। ইমেজিন, এখানে তারা ইমেজিনও করছে না। রিজনিং, এখানে কোনো তর্কও করছে না, যুক্তিযুক্ত করছে না। তারা চিন্তা করছে। কি চিন্তা করছে? যে তারা বিশ্লেষণ করার চেষ্টা করছে, অ্যানালাইজ করার চেষ্টা করছে, এগুলি কোন কোন প্রেক্ষিতে ব্যবহৃত হবে এটা নিয়ে চিন্তা করছে। অ্যানালাইজ বা বিশ্লেষণ করা হলো একটি বিষয়কে বিভিন্ন উপাদানে ভাগ করে তা কাঠামো, কার্যকারিতা এবং সম্পর্কগুলো বিশদভাবে অধ্যয়ন করা। একটা প্রবলেম আপনার কাছে আসছে, আপনি দেখছেন কিভাবে সেটার সলিউশন করা যাবে। প্রথমে প্রবলেমটা কোথা থেকে আসছে, কখন এসেছিল, এটা নিয়ে আপনি চিন্তা করেছেন, অ্যানালাইজ করতে থাকছেন, এটাই হচ্ছে অ্যানালাইজ। এটি বিভিন্ন অংশের মধ্যে পার্থক্য এবং সাদৃশ্য খুঁজে বের করতে সাহায্য করে। কেন সেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা অন্য জায়গায় ইউজ হয়েছে, কেন করা হয়েছে, কোথা থেকে, এইভাবে যখন আপনি প্রশ্নটা জিজ্ঞাসা করবেন, তখন আপনি অ্যানালাইজ করবেন। বিষয়টাকে ভালোভাবে বোঝার জন্য একটি মৌলিক উপাদান হচ্ছে অ্যানালাইজ। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 146, একপাশী মনোলিঙ্গুয়াল বক্তারা যখন একই বিষয়ে কথা বলতে গিয়ে আনুষ্ঠানিক থেকে ঘরোয়া ভাষাভঙ্গির দিকে সরে আসে, তখন আসলে তারা কিসের সঙ্গে যুক্ত হয়ে যায়? কোড মিশ্রণ, উপভাষা, ডায়ালেক্টস, সমাজবিজ্ঞান বা সোশিওলিঙ্গুইস্টিক্স, সংকেত বদল বা কোড সুইচিং। কোড মিশ্রণ, যখন আপনি একটি ভাষা বলছেন, একটি ভাষার সাথে সাথে অন্য ভাষার ওয়ার্ডগুলি ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কোড মিশ্রণ। তুমি আমার জন্য ওয়েট করবে, এই ইংলিশের ওয়ার্ডটা আমি ইউজ করলাম, সেটা হচ্ছে কোড মিক্সিং। সোশিয়াল যারা লিঙ্গুইস্ট আছেন তাদেরকে বলা হচ্ছে সংকেত বদল বা কোড সুইচিং। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 4। আর উপভাষা বা ডায়ালেক্ট হচ্ছে সেই ভাষাটা, ডায়ালেক্ট অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা থাকে সেটা হচ্ছে ডায়ালেক্ট। যেমন এক জায়গার লোকেরা অরিজিনাল যেটা হিন্দি, সেই হিন্দিটা বলে, আর কিছু সামান্য দূরের আরেক জায়গার লোকেরা সেই হিন্দিটা বলে, কিন্তু তাদের মধ্যে একটু না একটু পার্থক্য আছে, সেটাকে ডায়ালেক্ট বা উপভাষা বলে। সংকেত বদল বা কোড সুইচিং, এটা সঠিক অপশন হচ্ছে অপশন 4টা, সংকেত বদল বা কোড সুইচিং। যেমন আমি বাংলা বলছি একদম ফর্মালভাবে,
একজন বক্তা যখন একই বিষয়ের কথা বলতে গিয়ে আনুষ্ঠানিক থেকে ঘরোয়া ভাষাভঙ্গির দিকে সরে আসে, মানে আমি বাংলাটা একদম ফর্মালভাবে বলছি, যেভাবে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা একদম ফর্মাল বা যারা শুদ্ধ ভাষা বলে বাংলা, আমি তো শুদ্ধ ভাষা বলি না, নিশ্চয় যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তারা কিছু না কিছু একটা পার্থক্য দেখবেন আমার ভাষার মধ্যে, এটাকে ডায়ালেক্ট ধরে নিতে পারেন। যে আমি আরও প্রথমে যারা একদম ফর্মালভাবে ভাষাটা ইউজ করছে, শুদ্ধভাবে ভাষা ইউজ করছে, শুদ্ধভাবে ভাষা ইউজ করতে করতে সে হঠাৎ করে তার যে ঘরোয়া ভাষা ছিল, মানে আমি যেভাবে বলছি সেভাবে বলতে শুরু করছি, সেটা হচ্ছে কোড সুইচিং। মানে একটা ভাষার থেকে সে আরেকটা ভাষায় সুইচ করছে, ইংলিশ বলছে, ইংলিশ বলতে বলতে সে হঠাৎ করে বাংলায় চলে গেল। সে শুদ্ধভাবে বাংলা বলছে, শুদ্ধভাবে বাংলা বলতে বলতে হঠাৎ করে তার যে ঘরের ভাষা, যে এইভাবে সেইভাবে ওইগুলি সেইগুলি এইভাবে কথা বলতে শুরু করলো, সেটা হচ্ছে কোড সুইচিং। অপশন 4টা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 147, শিশুরা কোনো ভাষার রূপটির উপর ভিত্তি করে তাদের নিজেদের গোষ্ঠী বা সম্প্রদায়ের অন্যান্যদের সঙ্গে ঘরোয়া কথাবার্তা, বন্ধুত্ব এবং সম্পর্কের যুক্ত হয়। এটা কী ধরনের ভাষা? অ্যাকোমোডেশন, সোশিয়াল ল্যাঙ্গুয়েজ, ভাষা সামাজিকরণ, এনকালচারেশন, অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এগুলি পেঁয়াজের মধ্যে আসে। এই যে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন একটু চেষ্টা করি বলার। অ্যাসিমিলেশন যেমন একটা বাচ্চা প্রথমে স্কিমা থাকতে লাগবে। স্কিমা মানে যে জায়গায় প্রত্যেক কিছু আপনার কালেক্ট করা ইনফরমেশনগুলো স্টোর আছে, সেটা হচ্ছে স্কিমা। আর স্কিমার মধ্যে থেকে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশনটা আসে। স্কিমা যে জায়গার মধ্যে আপনার প্রত্যেক ইনফরমেশন এড আছে, সেটা হচ্ছে স্কিমা। মোবাইল আছে, টিভি আছে, সিটেট আছে, এইসব প্রভৃতি, ফালানা, গার্লফ্রেন্ড, এইসব প্রভৃতি আপনার স্কিমার মধ্যে স্ট্রাকচার অর্গানাইজ করা আছে, সেগুলি স্কিমার মধ্যে। অ্যাসিমিলেশন, যখন একটি বাচ্চা একটা ক্যাটকে দেখলো, মানে একটা বিল্লিকে দেখলো, একটা ক্যাটকে দেখার সময় সে তার মা বলল, বাবা এই যে এটা হলো একটা ক্যাট, এটার 4টি পা আছে আর একটি মুখ আছে, তার 2টি কান আছে, তাকে দেখতে এরকম, এটা হচ্ছে একটি ক্যাট। এই যে মা একটা ধরন দিল, ক্যাটের একটা হুলিয়াটা বাতালো, আর সেটা বাচ্চাটা জানতে পারলো একটা ক্যাট, সে অ্যাসিমিলেশন করলো, মানে তার মা একটা নতুন ইনফরমেশন তার স্ট্রাকচারের মধ্যে ভরে দিল, সেটা হলো অ্যাসিমিলেশন। অ্যাকোমোডেশন হবো সেটা যখন সে একটা ডগ দেখবে, একটা কুকুর দেখবে, কুকুর দেখার সাথে সাথে তার মনে হবে যে মা বলেছিল 4টা পা থাকবে আর 2টি কান থাকবে, একটা মুখ থাকবে, এইভাবে সেটা হবে ক্যাট। তখন সে কুকুরটাকে দেখে সে বিল্লি বলে দিল, সে একটা ক্যাট বলে দিল। তখন তার মা বলবে, বাবা হ্যাঁ এটারও 4 পা আছে, এটারও মুখ আছে, কান আছে, কিন্তু এটা হচ্ছে একটা ডগ, একটা কুকুর। তখন তার একটা নতুন ইনফরমেশন তৈরি হলো, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। আর এই যে এর সঠিক অপশন হচ্ছে সোশিয়াল ল্যাঙ্গুয়েজ ইন সোশিয়ালাইজেশন। বা এই কোয়েশনটা অন্যরকমে আসে, সোশিয়াল ল্যাঙ্গুয়েজটা কি, এটা কোয়েশন বারবার আসে। সোশিয়াল ল্যাঙ্গুয়েজ বা সামাজিক ভাষা হলো সেই ভাষা, সোশিয়াল ল্যাঙ্গুয়েজ হলো সেই ভাষার ব্যবহার যা সামাজিক সম্পর্কে এবং যোগাযোগের জন্য ব্যবহৃত। আমরা একজন আরেকজনের সাথে যে যোগাযোগ করছি, আমি আপনাদের সাথে বলছি, এটা কি সোশিয়াল ভাষা। এটি সাধারণত ভাবে সামাজিক পরিস্থিতিতে প্রয়োজনীয় ভাষার দক্ষতা বোঝায়, যেমন সাধারণ কথোপকথন, সাধারণ সামাজিক পরিস্থিতিতে যেমন বন্ধুদের সাথে কথা বলা, পরিচিতদের সাথে আলোচনা করা এবং দৈনন্দিন যোগাযোগের জন্য ব্যবহৃত ভাষা, এটাই হচ্ছে সোশিয়াল ল্যাঙ্গুয়েজ। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 148, শব্দভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষার্থীদের পথ দেখায়, মানে ভোকাবুলারিটা, গ্রামার একটা পাথওয়ে দেখায়, সেটা কিসে? শব্দগত উপাদানগুলিকে অর্থবহ, মিনিংফুল করে, যে গ্রামারটা মিনিংফুল করে যে ভোকাবুলারিগুলোকে, এবং যোগাযোগমূলক অভিব্যক্তির সঙ্গে যুক্ত করার। উচ্চতর শ্রেণীগুলিতে আনুষ্ঠানিক রচনা লিখনের খসড়া নির্মাণ করা, ড্রাফট লিখবে হায়ার ক্লাসের জন্য, এটা গ্রামার পাথওয়ে দেখাবে। আনুষ্ঠানিক পরিস্থিতিতে অধিকতর নিখুঁতভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, সেলফ কনফিডেন্স, অ্যাকুরেসির সাথে আপনি কোনো পরিস্থিতিতে কথা বলবেন। এটা শ্রুতিগত ইনপুটগুলিকে মৌখিক ইনপুটে পুনরুচ্চারিত করা, মানে যে শুনেছেন সেগুলি আপনি অরেলি
উচ্চারণ করবেন, এটা নয়। এটার সঠিক অপশন হচ্ছে শব্দগত উপাদানগুলিকে অর্থবহ এবং সংযোগমূলক অভিব্যক্তির সঙ্গে যুক্ত করা। অপশন 1টা হচ্ছে সঠিক। তাদের যে মিনিংফুল আর যে কমিউনিকেটিভ এক্সপ্রেশন সেটার একটা পাথওয়ে দেখায়। অপশন 1 হচ্ছে সঠিক। এই যে শব্দগত উপাদানগুলিকে অর্থবহ এবং সংযোগমূলক অভিব্যক্তির সঙ্গে যুক্ত করার, এটার মানে যেমন এটা ধরেন ব্যাকরণ যে শব্দভাণ্ডার ব্যবহারকে নিয়মিত এবং অর্থপূর্ণভাবে ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করে। এটি বিভিন্ন শব্দের অর্থ এবং তাদের বাক্যগত সম্পর্ক বোঝার মাধ্যমে অর্থবহ, মিনিংফুলি এবং সংযোগমূলক অভিব্যক্তির গঠন করতে সাহায্য করে। সেটাই পাথওয়ে, একটা রাস্তা দেখায় আমাদেরকে। অপশন 1 হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 149, নিচের কোনটি শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের ক্লাসরুমের সম্পদ, রিসোর্স নয়? ল্যাঙ্গুয়েজ ক্লাসের মধ্যে এখানে কোনটি রিসোর্স হিসাবে আপনি ধরবেন না? শ্রেণী গ্রন্থাগার মানে ক্লাসরুম লাইব্রেরি, শ্রেণীকক্ষ প্রক্রিয়াসমূহ, ক্লাসরুম প্রসিডিউরস যে ক্লাসের মধ্যে যে নির্দেশনাগুলি দেন সেগুলি, শব্দ দেওয়াল বা ওয়ার্ড ওয়াল, রিডিং কর্নার এগুলি। রিডিং কর্নার, ওয়ার্ড ওয়াল, লাইব্রেরি এগুলি একটা রিসোর্স দেবেন, কিন্তু ক্লাসের মধ্যে যে আপনি নির্দেশ যেগুলি দেবেন যে 15 মিনিটের মধ্যে তুমি বেরে যেতে পারবে না, 5 মিনিট আমি রেজিস্ট্রারিতে দেখাবো কে আসছে কে না আসছে, এই যে নির্দেশ দিবেন সেই নির্দেশগুলি কি একটি রিসোর্স হয়ে যাবে? এগুলি রিসোর্স হবে না, বাকি সবগুলি রিসোর্স হয়ে যাবে। অপশন 2টা হচ্ছে সঠিক। কোনটি রিসোর্স নয়? ক্লাসরুম প্রসিজার্স। কোয়েশ্চন নাম্বার 150, একজন শিক্ষকের অবশ্য ব্যক্তিভিত্তিক শিক্ষণের ইন্ডিভিজুয়ালাইজড লার্নিংয়ের জন্য একটি পরিকল্পনা তৈরি করা উচিত। ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং বলতে যেমন একটা ছাত্র সবার সাথে শিখতে পারছে না, তখন আপনার এটা উচিত যে তাকে একটু ভালোভাবে দেখবেন, তাকে একটু ইন্ডিভিজুয়ালি ট্রিট করবেন। যেমন আমি যদি এখানে বলি যে যারা ভিডিও থেকে বুঝতে পারছেন না তারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারবেন, তখন আমি কী করব, মানে আমি আপনার এটা মাথা উচিত রাখছি যে ইন্ডিভিজুয়ালাইজড আমি লার্নিং করাচ্ছি। মানে আপনার এটা আমি বলছি যে যদি আপনার কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, যদি সম্ভব হয় আমি এক্সপ্লেনেশন করব। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজটা ড্রপ করতে পারেন। নতুন ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে বিবিধতা থাকে। যখন একটা নতুন ল্যাঙ্গুয়েজ আমরা শিখব তখন প্রত্যেকে সমানভাবে শিখতে পারবো না। হয়তো আমি 50 দিন লাগাবো, আপনি 5 দিনের মধ্যে শিখে যাবেন। কেউ আছে সিটেটের একটি ম্যারাথন দেখে পাস করে নিতে পারে, আর কেউ আছে 35-40টি ভিডিও দেখেও পাস করতে না পারে। মানে প্রত্যেকের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে। আমরা প্রত্যেকজন সমান নয়, প্রত্যেকজন সেম নয়, প্রত্যেকজন রোবট হয়ে যাব যদি সেম হয়ে যায়। তাহলে নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে আমাদের মধ্যে একটা বিবিধতা থাকবে, আমাদের মধ্যে ডাইভার্সিটি থাকবে। আমি যদি 5 দিনে শিখি তাহলে আপনি 10 দিনে শিখবেন, আর আপনি যদি 10 দিনে শিখেন আমি হয়তো 25 দিনে শিখতে পারে। এইভাবে আমাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট বা ডাইভার্সিটি থাকতে পারে। ডিওটি সঠিক হচ্ছে, কিন্তু প্রথমে কি বলেছে আর পরে কি বলেছে সেটা কি রিলেট খাচ্ছে, একটি আরেকটির সাথে রিলেটেড আছে। প্রথমটি বলেছে যে শিক্ষক সেটা মনে রাখা উচিত যে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং করাবেন। পরে আবার বলছে আরেকটি ভাষার কথা, যে একটি ভাষা শিখবে তখন তাদের মধ্যে ডাইভার্সিটিতে থাকবে, মানে একটি আরেকটির সাথে রিলেটেড না। দুটি অপশন সঠিক হচ্ছে কিন্তু একটি আরেকটির সাথে রিলেটেড নয়। এ এবং আর দুটোই ঠিক, কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশন 4টা হচ্ছে সঠিক, মানে একটি দুটি সঠিক আছে কিন্তু একটি আরেকটির ব্যাখ্যা করছে না। এখানে আমাদের যে অ্যানালাইসিস পেপার ছিল সেটা কমপ্লিট হলো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, লাইকের সাথে আমি মোটিভেট হব, আমার ইন্টারেস্ট জাগবো যে আমি আরও ভিডিওসগুলো দেই। তাহলে আপনারা কী করবেন, ভিডিওটিতে লাইক করবেন যাতে আমার ইন্টারেস্টটা বাড়ে, ক্লাসগুলো দিতে আমারও ভালো লাগে। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যদি আপনার গ্রুপ থাকে তাহলে গ্রুপের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও জানে এই চ্যানেলের মধ্যে বাংলার ক্লাস করা হচ্ছে। আর এই যে পেপার, এটা হচ্ছে পেপার 2 ক্লাস। আমি পেপার 2 ও পেপার ডিসকাস করছি, পেপার 1-এরও পেপার ডিসকাস করছি। যারা পেপার 2 তারা পেপার 1-এর ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই জন্য যে যদি আপনি কনসেপ্টটা তৈরি করতে চান তাহলে পেপার 1 থেকে কনসেপ্ট তৈরি হবে,
যদি একটা গাছকে বড় করতে চান তাহলে ছোটো থাকতে গাছকে যত্ন করা উচিত। তাহলে প্রথমে আপনার পেপার 1টা কমপ্লিট করা উচিত, তারপরে পেপার 2 দিকে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর নাও করতে পারেন। যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নেক্সটের ভিডিওগুলো দেখার জন্য। আর যদি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত হতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যাবেন।